দেশে ইতোমধ্যে মঈন ফখরুদ্দিনের চাইতেও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে। এই যে ষড়যন্ত্র শব্দটা, এই যে ষড়যন্ত্রের রাজনীতি, পারস্পরিক যে ব্লেম গেম, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি খুব সুস্পষ্ট করে জনগণকে দিক নির্দেশনা না দিতে পারলে ষড়যন্ত্র কথা চলে আসে। তা আমরা অতীতেও দেখেছি যে বাংলাদেশের মানুষের এই মুহূর্তের সবচেয়ে বড় আকাঙ্ক্ষিত বিষয়টি হচ্ছে তারা তাদের ভোটটি দিতে চায়। বিএনপি চেয়ারপারসন যে উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানকে যদি সমুন্নত রাখতে চান তাহলে অবিলম্বে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন। দেশে ইতোমধ্যে মঈন ফখরুদ্দিনের চাইতেও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে। জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, অপেক্ষা কেবল তারিখের। এবং আমরা এর আগেও বিএনপির বিভিন্ন নেতার কাছ থেকে শুনতে পেয়েছি ষড়যন্ত্র -2 এবং নানা রকমের কথা। আমরা যেটা দেখতে পেলাম যে বিএনপি চেয়ারপারসন লন্ডনে গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য এবং সেখান থেকে তার অন্য দেশেও যাওয়ার কথা রয়েছে, সেগুলো ভিন্ন প্রসঙ্গ। এখন আমি যেটি বলতে চাচ্ছি, এই যে ষড়যন্ত্র -2 জয়নুল আবেদীন ফারুক যেমনটা বলছেন, একজন রাজনীতিক হিসাবে আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়গুলোকে, এই বিষয়টি যদি একটু বলতেন। প্রথমত হচ্ছে, আপনি যে কথাটি বললেন এটি, এই কথাটি ধরে আমার বক্তব্য দুটি পাই। প্রথম পার্ট হচ্ছে, উনি একজন রাজনীতি ব্যক্তিত্ব। আসলে কি চিন্তা করে, কিসের ভিত্তিতে ওনারা যদি প্রমাণ সহ বা ঘটনাগুলো সহ আমাদেরকে না বলে, তাহলে একটু অনুধাবন করে মন্তব্য করাটা আমার জন্য সমীচীন। দ্বিতীয়ত আরেকটি কথা হচ্ছে যে, আহ, মানে এই প্রথম পার্টির সাথেই যুক্ত, সেটি হচ্ছে যে এই যে ষড়যন্ত্র শব্দটা, এই যে ষড়যন্ত্রের রাজনীতি, পারস্পরিক যে ব্লেম গেম, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যখনই কোনো আন্দোলন হয়, যখনই কোনো পরিস্থিতি হয়, আহ, আহ, আমি খুব সুস্পষ্ট করে জনগণকে দিক নির্দেশনা না দিতে পারলে ষড়যন্ত্র কথা চলে আসে। তা আমরা অতীতেও দেখেছি। আহ ক্ষমতাসীন যে দল ছিল, অতীত স্বৈরাচার আওয়ামী লীগ বারবার করেছে, এখন আবার দিচ্ছে অনেকে। কিন্তু এই কথার মধ্যে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার জনগণ হবে। এটি খুব কারেক্টলি বলেছে। এবং আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই দাবিটা আরো সুদৃঢ়ভাবে করতে চাই, এবং আমিও বলতে চাই যে বাংলাদেশের মানুষের এই মুহূর্তের সবচেয়ে বড় আকাঙ্ক্ষিত বিষয়টি হচ্ছে তারা তাদের ভোটটি দিতে চায়। যে মানে একটি, আপনার এখানেও হয়তো আমি বলেছি যে একটি আহ চাকুরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে একটি আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু আসলে তো আন্দোলনটা, সেই আন্দোলন ছিল না, বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে ক্ষোভ, সেই ক্ষোভের প্রথম বিষয়টি ছিল যে আমরা একটি দেশ স্বাধীন হলো, তার ভোটাধিকার 70 সালে তার নির্বাচিত প্রতিনিধিদের জায়গা থেকে 9 মাস যুদ্ধ করে আমরা ভোট দিতে পারছি না। মানুষের এই যে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার যে জায়গাটা, এই ক্ষোভটিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, এবং সেখানেই হচ্ছে আসলে জনগণের সঠিক মূল্যায়ন হবে। সেই কথার উপরে ভিত্তি করে উনি যদি বলে থাকেন যে এই যে একটি ছাত্র গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের মূল জায়গাতেই দেখি যে বাংলাদেশ একটি গণতন্ত্রহীনতার চরম জায়গায় চলে গিয়েছিল। বাংলাদেশের মানুষ নতুন করে সেই জায়গাটা চায় না, এবং মানুষের ভেতরে, জনগণের ভেতরে এই আশঙ্কাটা কেন দেখা দিচ্ছে? কারণ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে আপনারা সেখানে সরকারি মতামত দিচ্ছে। প্রধান উপদেষ্টা কখনো বলছেন এই সময়ের মধ্যে নির্বাচন হবে, আবার তার প্রেস উইং থেকে বলা হচ্ছে যে এটি আসলে তার ব্যক্তিগত বিষয়। আবার ছাত্ররা বলছে, যারা আন্দোলনের নেতৃত্বে ছিলেন, তারা বলছেন যে নির্বাচনই মুখ্য বিষয় না। কখনো কখনো দেখা যাচ্ছে যে সরকারকেও সেই কথার সাথে মানে তাল মিলাচ্ছে সরকার। সেই জায়গা থেকে জনমনে একটা আশঙ্কা তীব্রভাবে দেখা যায়। এবং জনগণের সবচেয়ে মূল দাবি যেটি, সেটি হচ্ছে যে আমরা আমাদের নির্বাচিত, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে আমাদের এই যে সরকারটি মানে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে যে সরকার গঠন হয়েছে, এই সরকারের কিন্তু জনগণের প্রতি কোনো অঙ্গীকার, কোনো বা জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। এমনকি তারা কোনো রূপরেখা দেওয়ার সুযোগ পায়নি। যেমনটি আপনারা দেখেছেন যে 90-এর গণ আন্দোলন নেতৃত্বের রূপরেখা ছিল জনগণের প্রতি, সেরকম নাই। সেই ক্ষেত্রে হচ্ছে একটি তাৎক্ষণিক রেগুলার যেগুলো এবং প্রয়োজনীয় সংস্কারগুলো করে জনগণের প্রতি যারা অঙ্গীকারবদ্ধ, বিভিন্ন সময় কর্মসূচির মধ্যে দিয়ে, ঘটনার মধ্যে দিয়ে, যারা জনগণের কাছে পরিচিত, জনগণকে সুযোগ দেওয়া উচিত। এটি এটি আমার অধিকার, এই অধিকারটি অতি দ্রুত আর কি করতে করা উচিত।
আমি আপনার কাছে একটি প্রশ্ন একটু রাখতে চাই, এটি নিয়ে আমরা কথা বলছিলাম ডক্টর লাইলুফর ইয়াসমিনের সাথেও। যে বিষয়টা আমি সংক্ষেপে আপনার কাছে একটু তুলে ধরি সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি, এই বিষয়ে আপনি কি বলবেন? আহ, দেখ, আসলে এই বিষয়ে কি যে বলবো সেটি হচ্ছে এটি তার ভারতের রাজনৈতিক পলিসি। এখানে দুটি বিষয়। একটি হচ্ছে যে বাংলাদেশে উনি একটি গণহত্যা চালিয়ে বাংলাদেশের মানুষের আবেগের জায়গা, বাংলাদেশের মানুষের ক্ষোভের জায়গাটি আপনি রাজনৈতিক ভাবে দেখলে হবে না। রাজনৈতিক সেটা ভিন্নভাবে বিচার করতে হবে। অতীতেও দেখেছেন যে বাংলাদেশের সাজাপ্রাপ্ত বিভিন্ন দায়ে যারা অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত, এরকম অনেকে বিভিন্ন দেশে আহ, তারা আশ্রয় আছে। এটি হচ্ছে যে দেশে আছে সেই দেশের পলিটিক্যাল অবস্থানই আপনি বলতে পারেন। পলিটিক্যাল অবস্থান বলতে যারা ওই দেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছে সেই সরকারের অবস্থান। এখন আপনি মানে আজকে এই খবরটি আসার পরে আমি জানি না কিভাবে নেবেন, আমি লাইভে বলছি, আমার কাছে এই বিষয়টি খুব নতুন বা অনাকাঙ্ক্ষিত বিষয় মনে হয়। এটা ধারণাই করা হচ্ছে যে এটা বাড়াতেই হবে আর কি। তার আইনগত প্রক্রিয়া ঠিক রাখতে যে সে তাকে এটা করতে হবে, এই ঘোষণাটা দিতে হবে। কারণ সিদ্ধান্ত তো নিবে সরকার আর কি, এবং সরকারের যে সেই মনোভাবটা এবং মোটিভটা সেটা তো আসলে প্রথম দিক থেকেই বোঝা গিয়েছে। আবার বিষয়টাকে খুব বিচ্ছিন্ন বা খুব হঠাৎ করে ঘটে যাওয়া একটা বিষয় বা নতুন কোনো বিষয়, সেটাও ভাববার কোনো সুযোগ নেই। আমাদের দেশেরই এরকম অনেক নাগরিক পৃথিবীর অনেক দেশে এই ধরনের আশ্রয় বা এই ধরনের সুযোগ গ্রহণ করে আসছে। তবে ভারতের সাথে আমাদের এই বিষয়টি আমি ঠিক অনাকাঙ্ক্ষিত বলতে চাই না। একটু বাংলাদেশের জনগণের আবেগের জায়গায়, এই কারণে কারণ ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের একটা ঐতিহাসিক সম্পর্ক, এবং সেই সম্পর্ক পারস্পরিক সহযোগিতার সম্পর্ক। এবং সেইখানে এই মুহূর্তে এসে ভারতের সরকারের যে অবস্থান, শেখ হাসিনা বাংলাদেশে যে ঘটনা ঘটিয়ে গিয়েছে, যে গণহত্যা ঘটিয়ে গিয়েছে, যে স্বৈরাচারী মানে স্বৈরাচারী কাঠামোর মধ্যে সে ক্ষমতার ব্যবহার করে গিয়েছে, সেখানে বাংলাদেশের মানুষের একটি তীব্র ক্ষোভ রয়েছে। কিন্তু অতীতের মতো বাংলাদেশের জনগণ যেভাবে বাংলাদেশের জনগণের প্রয়োজনে ভারতের পাশে পেয়েছে, এবার বিষয়টি একদম ভিন্ন হচ্ছে। কিন্তু এই বিষয়টিকে খুব নতুন করে নতুন একটি ঘটনা বা পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটবে সেটি কিন্তু নয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।